সো আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখছিলাম যে আমরা হচ্ছে Tinder এ কিভাবে সিস্টেম ডিজাইন করতে পারি, তারপর পারফরম্যান্স স্কেল করতে পারি, লোড ব্যালেন্সিং করতে পারি। তো জিনিসটা হচ্ছে আমরা মানে ইউজার পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ধরো একটা ইউজার হচ্ছে Tinder এ মিট করছে। আ সো আমাদের যে ম্যাচিং সার্ভিস ছিল, সো সেই ওই ম্যাচিং সার্ভিসের মাধ্যমে সে কারো মিট করছে। এখন সে তো আর সারা জীবন Tinder এ চ্যাট করবে না, তাই না? Tinder থেকে সে হচ্ছে মোর পাবলিক কোনো প্ল্যাটফর্মে যাবে। ইন দিস কেস Instagram এ গেল। দেন আরকি এরপরে আমরা আরো মেসেজিং এ যাবো ধরো WhatsApp বা সো Tinder থেকে যখন একটা ইউজার Instagram এ শিফট করবে তাহলে তোমাকে Instagram ডিজাইন করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে Instagram কেমনে ডিজাইন করে। মানে Instagram ডিজাইন এই এটা পড়ার সময় আমরা আরকি এই রিলেটেড অন্য যে টপিক গুলো আছে সেই জিনিসগুলো পড়ার চেষ্টা করব। ধরো শুরুতেই আমি যদি বলি যে একটা ইউজার বেস এর জন্য তোমাকে Instagram ডিজাইন করতে হবে, তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে যে Instagram টা কেমন পপুলার হবে, এখানে কেমন ইউজার হিট করতে পারে এই জিনিসগুলো। আমরা হচ্ছে Instagram এর কোর যে ফিচার গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আমরা মেসেজিং নিয়ে কথা বলতেছি না। মানে Instagram এ মেসেজ পাস করা যায় কিন্তু আমরা সেটা নিয়ে কথা বলতেছি না বিকজ আমাদের Tinder এর মেসেজিং আর Instagram এর মেসেজিং এই দুটো আসলে খুব বেশি ডিফারেন্ট না। মানে মেসেজিং প্রোটোকল এখানে সিমিলারই। সো যখন আরকি ইউজার মানে আমরা যে ২ জন ইউজার hypothetical ইউজার নিয়ে কথা বলতেছি, তারা Tinder থেকে যখন Instagram এ আসছে, Instagram থেকে হয়তো আবার WhatsApp এ যাবে, তখন আমরা WhatsApp মেসেজিং নিয়ে কথা বলবো অ্যান্ড দ্যাট ইস ডিফারেন্ট। বাট সিন্স Tinder আর Instagram এর মেসেজিং সার্ভিস অলমোস্ট সিমিলার, জাস্ট একটা ডিফারেন্স যে হচ্ছে in Tinder you cannot message someone if both persons do not right swipe each other. বাট Tinder এ ওই রেস্ট্রিকশনটা নাই। বাট ওইটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন এ খুব বেশি একটা ডিফারেন্ট কিছু না। তাই মেসেজিংটা বাদ দিচ্ছি। তো Instagram এর যদি মেইন ফিচার নিয়ে কথা বলি তাহলে শুরুতেই হচ্ছে আমার এখানে স্টোর বা মানে ইমেজ স্টোর করা আর হচ্ছে সেই ইমেজ রিসিভ করা আরকি। এখানে ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, হোয়াটএভার। ভিডিও ইজ বেসিক্যালি a sequence of images, ওকে? সো আমাকে এরকম লার্জ কিছু ফাইল স্টোর করতে হবে আবার সেটা রিসিভ করতে হবে। এটা কিভাবে করতে পারি? এই জায়গাটা হচ্ছে Tinder থেকে Instagram ডিফারেন্ট। Tinder এ যেমন আমরা একটা রেস্ট্রিকশন দিছিলাম যে ধরো মেক্সিমাম 5 ইমেজেস। এরকম একটা রেস্ট্রিকশন দিছিলাম না? বাট Instagram এ কিন্তু এরকম রেস্ট্রিকশন নাই। ইউজার ক্যান স্টোর অ্যাজ মেনি as images he wants. তো obviously আমরা ইমেজের ক্ষেত্রে আমার যে সার্ভারটা আছে সেই সার্ভারে আসলে আমরা ফাইল হিসেবে ইমেজ স্টোর করব না ডেটাবেজে ইমেজ স্টোর করব। এইটার একটা ডিবেট ছিল। এই ডিবেটটা আমরা আগের ভিডিওতে দেখে আসছি। এখন জিনিসটা হচ্ছে আমি ইমেজটা ফাইল আকারে স্টোর করব। আমি ইমেজটা ফাইল আকারে স্টোর করলে ঝামেলাটা যেখানে হবে সেটা হচ্ছে ধরো তুমি Instagram টা ডিজাইন করতেছো, তোমার সার্ভার হচ্ছে USA তে। এবং আমি অ্যাজ এ ইউজার ইউজ করতেছি হচ্ছে বাংলাদেশ থেকে। তোমার মেইন সার্ভারে বারবার যদি এরকম স্ট্যাটিক ফাইলের জন্য রিকোয়েস্ট যায়, তোমার মেইন সার্ভারে লোড ব্যালেন্সিং করা বা মানে পারফরম্যান্স ভালো দেওয়া এটা একটা ডিফিকাল্ট টাস্ক হবে। এর থেকে বড় যে সমস্যাটা, তোমার মেইন সার্ভার হচ্ছে USA তে। এই এত বড় একটা রাস্তা প্রত্যেকটা রিকোয়েস্টের সময় এভাবে যে রাউন্ড ট্রিপ টাইমটা লাগবে যে তোমার হচ্ছে ইউজার কাছ থেকে একটা ইমেজের জন্য রিকোয়েস্ট যাবে, দেন সেই ইমেজটা তুমি ইউজারকে পাস করবা। এই যে এই রাউন্ড ট্রিপ টাইমটা লাগবে, এটা ধরো অনেক বড় হয়ে যাইতে পারে। যেমন ধরো 200 মিলিসেকেন্ড হইতে পারে। 200 মিলিসেকেন্ড কিন্তু বেশ ভালোই সময়। বাট এর থেকে বড় হইতে পারে যদি ইমেজ বড় হয় আরকি। সো আমাদের যেটা দরকার এই ইমেজের উপরে একটা CDN ইমপ্লিমেন্ট করা। এই CDN বলতে বোঝায় হচ্ছে কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আমরা এখন পড়বো আসলে CDN জিনিসটা কি। এটা মোটামুটি আমরা সিউর যে হচ্ছে আমরা ইমেজগুলা ডেটাবেজে সেভ করব না। আমরা হচ্ছে ফাইল আকারে সেভ করব। কারণ ডেটাবেজে সেভ করলে আমার এক্সট্রা যে বেনিফিট গুলা দেয় ওইগুলো আমার দরকার নাই। ইমেজের উপর আমি জীবনেও কোয়েরি করব না। তারপর হচ্ছে আমার ইমেজ মিউটেবল হওয়ার দরকার নাই। ইমেজ দিয়ে আমি ট্রান্সেকশন রিকোয়েস্টও পাঠাবো না। সো Instagram এ আরো অনেক ছোটখাটো ফিচার আছে। ওইগুলো আমরা স্কিপ করতেছি। আমরা জাস্ট মেইন ফিচার গুলা পড়তেছি যেখানে আরকি মানে নতুন কোন কনসেপ্ট শিখতে পারবো সেইগুলা। তো
দেখো আমার একটা হিউজ নাম্বার অফ স্ট্যাটিক ফাইল সেভ করা লাগতেছে। এই যে আমার ধরো ইমেজ বা হচ্ছে ভিডিও এগুলাকে আমি বলতেছি স্ট্যাটিক ফাইল। এই স্ট্যাটিক ফাইলগুলা আমার হচ্ছে এটা মেইন সার্ভার। এই মেইন সার্ভারটা আছে ধরো ইউএসএ। সো আমার এখানে দুইটা ইউজার আছে, এরা ইউজ করতেছিল বাংলাদেশ থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ইউজার আছে, এই ইউজ করতেছে ধরো ইউকে থেকে, আবার আরেকজন ইউজ করতেছে ধরো রাশিয়া থেকে। তো এখানে আমার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা দেখো সবাই একসাথে এই স্ট্যাটিক ফাইলের জন্য মেইন সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে। সো আমি যখন একটা ইমেজের জন্য রিকোয়েস্ট পাঠাবো, তো এই ইমেজের জন্য ধরো ইমেজটা রিকোয়েস্টটা যাবে, তারপরে আবার আসবে, এই রাউন্ড ট্রিপ টাইমটা অনেক বেশি। তো এই জন্য আমি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবো, যে নেটওয়ার্কটার নাম হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এই কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কটা যে কাজটা করবে এটা খুবই সিম্পল। দেখো এই যে বাংলাদেশে যে দুইজন ক্লায়েন্ট আছে না, এই দুইজন ক্লায়েন্টই কিন্তু ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমার কন্টেন্টের জন্য সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে। বাট আমি যখন একটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ক্রিয়েট করবো তখন এই দুইজনই ডিরেক্টলি সার্ভারের সাথে কমিউনিকেট করবে না। আমি রিজিয়ন ওয়াইজ আমি হচ্ছে আমার টোটাল ইউজার বেসকে কয়েকটা রিজিয়নে ভাগ করে নিব। যেমন ধরো এটা হচ্ছে আমার একটা রিজিয়ন, তারপরে এটা হচ্ছে একটা রিজিয়ন, এটা হচ্ছে একটা রিজিয়ন। সো আমার মনে করো এই টোটাল ইউজার বেসকে আমি তিনটা রিজিয়নে ভাগ করে নিলাম। বাট ইন রিয়েলিটি এই রিজিয়নগুলো আসলে অনেক বেশি হয়। এই তিনটা রিজিয়নে ভাগ করার পরে আমি আর কি এখানে একটা প্রক্সি সার্ভার বসালাম। এই প্রক্সি সার্ভারের কাজটা হচ্ছে যে এই প্রক্সি সার্ভারের কাজটা হচ্ছে তোমাকে স্ট্যাটিক কন্টেন্ট ডেলিভার করা, তোমাকে স্ট্যাটিক কন্টেন্ট ডেলিভার করবে। সো তুমি যখনই ইউজার কোনো আর কি একটা স্ট্যাটিক কন্টেন্টের জন্য রিকোয়েস্ট করবে, সো এখানে একটা স্ট্যাটিক কন্টেন্ট আছে, মানে স্ট্যাটিক কন্টেন্ট প্রোভাইড করার জন্য সার্ভার আছে, এখানে একটা সার্ভার আছে। আর মেইন সার্ভারটা আমরা আরেকটু দূরে নিয়ে যাই। ওকে। সো আমার রিজনের উপর বেস করে আমি তিনটা প্রক্সি সার্ভার দিলাম। প্রক্সি সার্ভার মানে হচ্ছে তুমি যখনই কোনো স্ট্যাটিক কন্টেন্ট কন্টেন্টের জন্য রিকোয়েস্ট করবা তখন আর কি তুমি কিন্তু রিকোয়েস্টটা করবা তোমার ব্রাউজার থেকে, রিকোয়েস্টটা করবাই হচ্ছে ইনস্টাগ্রামকে। কিন্তু প্রক্সি সার্ভার কি করবে যে এখানে একটা তোমার ডিএনএস সার্ভার থাকে। এই ডোমেইন নাম নেমিং সার্ভিস, এই ডিএনএস সার্ভারটা যেটা করবে, তুমি ইনস্টাগ্রামকে রিকোয়েস্টটা পাঠালো, ইনস্টাগ্রামের সার্ভারে রিকোয়েস্টটা পাঠালো, এই ডিএনএসটা তোমার instagram.com থেকে তোমার হচ্ছে একটা আইপি অ্যাড্রেসে পাস করবে তোমার রিকোয়েস্টটা, এবং সেই আইপি অ্যাড্রেসটা ইনস্টাগ্রামের অরিজিনাল সার্ভার হবে না, এই সার্ভারটা হবে হচ্ছে ইনস্টাগ্রামের যে প্রক্সি সার্ভারগুলো আছে সেই প্রক্সি সার্ভার। এবং এই প্রক্সি সার্ভারগুলো কেবলমাত্র অ্যাবিলিটি আছে হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট প্রোভাইড করা। যেমন ধরো তুমি তোমার নিউজ ফিড যখন রিফ্রেশ করবা তখন তোমার নিউজ ফিডে ধরো অন্য অনেকের ইমেজগুলো আসবে। তো এই ইমেজগুলো বা ভিডিওগুলো এগুলো কই থেকে আসবে? এগুলো আসবে হলো হচ্ছে এই প্রক্সি সার্ভার থেকে। তো এখন কিভাবে হবে? তুমি যখন রিকোয়েস্টটা পাঠাবা, তোমার রিকোয়েস্টটা যাবে হচ্ছে এই প্রক্সি সার্ভারের কাছে। এর রিকোয়েস্টটাও যাবে হচ্ছে এই প্রক্সি সার্ভারের কাছে, এর রিকোয়েস্ট যাবে এই প্রক্সি সার্ভারের কাছে, এবং এর রিকোয়েস্ট যাবে এই প্রক্সি সার্ভারের কাছে। তারপরে এই প্রক্সি সার্ভারটা তোমাকে হচ্ছে ডেটাটা পাঠিয়ে দিবে। সো আমরা যদি এখন অ্যাডভান্টেজের দিকে তাকাই, আমরা যদি এখন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএন এর অ্যাডভান্টেজের দিকে তাকাই, তাহলে ফার্স্ট অ্যাডভান্টেজটা কি পাচ্ছি? আমার হচ্ছে পারফরম্যান্স,
আমি এই পারফরম্যান্সটা কেমনে মেজার করতেছি? পারফরম্যান্স মেজার মেট্রিক্স হচ্ছে আমার দেখো আগে যে রাউন্ড ট্রিপ টাইমটা ছিল, আমি একটা রিকোয়েস্ট পাঠালাম। সেই রিকোয়েস্টটা আমার যাচ্ছিল হচ্ছে ইউএসএ সার্ভারে, দেন ইউএসএ সার্ভার থেকে আমার ডেটাটা ব্যাক করতেছিল। সো আমার যে রাউন্ড ট্রিপ টাইমটা লাগবে সেটা অনেক বেশি ছিল। কিন্তু এখন আমি যে প্রক্সি সার্ভারটা, এই প্রক্সি সার্ভারটা আমার রিজিয়নেই আছে। তার মানে আমি অনেক ক্লোজার একটা সার্ভারের কাছে হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি। সো আমার রাউন্ড ট্রিপ টাইমটা কম লাগবে। আর এই প্রক্সি সার্ভারের ডাটাগুলো কই থেকে পাচ্ছে? এই প্রক্সি সার্ভারের ডেটাগুলো পাচ্ছে হলো আমার ডিরেক্টলি এই ইউএসএ সার্ভার থেকে। তাহলে এখন চিন্তা করো, আগে এই স্ট্যাটিক ফাইলস এর জন্য আমার মেইন ইউএসএ সার্ভারে প্রতি সেকেন্ডে কত মিলিয়নস অফ রিকোয়েস্ট আসতো। তাহলে এখন সেই রিকোয়েস্ট গুলো অনেক কমে গেছে না? কমে গিয়ে কয়টা রিকোয়েস্ট হচ্ছে? যে আমার যতগুলো প্রক্সি সার্ভার ততগুলো রিকোয়েস্ট আসতেছে। সো এইভাবে আমি আরেকটা অ্যাডভান্টেজ পাচ্ছি, এবং সেই অ্যাডভান্টেজটা হচ্ছে লেস লোড। আচ্ছা, তাহলে এইভাবেই কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএন তোমাকে দুইটা অ্যাডভান্টেজ দিচ্ছে। একটা হচ্ছে তোমার পারফরম্যান্স ইনক্রিজ করতেছে, আর একটা হচ্ছে তোমার মেইন সার্ভারের উপর লোডটা কমাচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে যে এই যে প্রক্সি সার্ভারটা আছে, এই প্রক্সি সার্ভারটা ডেটাটা কই থেকে পাবে বা কিভাবে পাবে, বা কখন হচ্ছে এই সার্ভার থেকে, ইউএস এর মেইন সার্ভার থেকে কখন ডেটাটা নিয়ে আসবে? তোমার যতগুলো স্ট্যাটিক ফাইল আছে, তোমার ধরো যতগুলো স্ট্যাটিক ফাইল আছে, ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, সেই ইমেজগুলা এই সার্ভারগুলোতে মেইন সার্ভার হচ্ছে পাঠিয়ে দিবে। এবং এই স্ট্যাটিক ফাইলগুলোর একটা প্রপার্টি আছে, ধরো এটা কি টাইপ হইতে পারে, ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, পিডিএফ হইতে পারে। মানে স্ট্যাটিক ফাইলগুলো হচ্ছে যে ফাইলগুলো সবগুলো ইউজারের জন্য সেম। যেমন তোমার একটা ইমেজ, এটা মনে করো তোমার ফলোয়ার 1 এর কাছেও ওইটা দেখতে যেরকম, ফলোয়ার 2 এর কাছেও দেখতে সেম। সো এই কারণে এটাকে আমরা একটা স্ট্যাটিক ফাইল বলতেছি। আচ্ছা, এবং এটার একটা এক্সপায়ারি ডেট থাকে বা টিটিএল থাকে, টাইম টু লিভ। এই টিটিএল বা টাইম টু লিভ এইটা থাকার কারণ হচ্ছে যে মনে করো একটা ইমেজের এক্সপায়ারি ডেট হচ্ছে মনে করো 7 ডেজ। সো 7 ডেজ পরে তোমার হচ্ছে এই ইমেজটা মনে করো এই প্রক্সি সার্ভারে আছে বা সিডিএন এ আছে, মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যে আছে এর একটা সার্ভারের মধ্যে এই ইমেজটা আছে। তো 7 ডেজ পরে এই প্রক্সি সার্ভার আবার মেইন সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে, আচ্ছা আমার কাছে তো একটা ইমেজ ছিল যেটা হচ্ছে আমি 7 দিন আগে নিয়েছিলাম, এটাকে এখনো সেম আছে না এটা চেঞ্জ হয়েছে? যদি চেঞ্জ হয় তাহলে আর কি নতুন ভার্সনটা আমাকে পাঠিয়ে দাও, আর যদি ডিলিট হয়ে যায় তাহলে আমি ডিলিট করে দিচ্ছি, না হলে সেম থাকলে আমি এটা টিটিএলটা পাঠিয়ে দিচ্ছি। সো এই জন্য আর কি টিটিএল। তো এখন আমাদের যে কথা, মানে যে কনফিউশনটা সেটা হচ্ছে, আমি যখন একটা রিকোয়েস্ট করব, সেই রিকোয়েস্টটা তো আমার প্রক্সি সার্ভারের কাছে যাচ্ছে, ঠিক আছে, বাট প্রক্সি সার্ভার সেই রিকোয়েস্টটা নিয়ে আবার ইউএসএর সার্ভারের কাছে যাচ্ছে, আবার সেই ডেটাটা আনতেছে, আবার সেটা আমাকে ব্যাক করতেছে। তাহলে আমার রাউন্ড ট্রিপ টাইমটা কমলো কিভাবে? আমার তো ডিসটেন্সটা তো সেমই কভার করা লাগতেছে। এখানে এই প্রক্সি সার্ভারগুলো যেভাবে কাজ করে, দুই টাইপের প্রক্সি সার্ভার হয়। একটা হলো পুশ সিডিএন, মানে বেসিক্যালি সিডিএন এ দুই টাইপের হয়, একটা হলো পুশ সিডিএন আর একটা হচ্ছে পুল সিডিএন। তো শুরুতে আমরা পুশ সিডিএনটা দেখি। পুশ সিডিএন এর ক্ষেত্রে সার্ভার হচ্ছে প্রক্সি সার্ভারকে নতুন কন্টেন্ট পাঠাবে যখনই তোমার কোনো একটা কন্টেন্ট চেঞ্জ হয়। ওকে, সো জিনিসটা ধরো কোনো একটা ইউজার কোনো একটা ইমেজ ডিলিট করে দিল, এই ইনফরমেশনটা কেবলমাত্র একটা ইউজার রিকোয়েস্ট করলেই যে যাবে তা না। সো ওই ইউজারটা যখন ডিলিট করে দিবে, সাথে সাথে ওই ইমেজের জন্য অন্য কেউ রিকোয়েস্ট করুক না করুক, এই ইনফরমেশনটা প্রক্সি সার্ভারকে তোমার মেইন সার্ভার পাঠিয়ে দিবে। মানে জিনিসটা হচ্ছে যে এই রিজিয়নে যত ইউজার আছে, এই রিজিয়নে আমার কারেন্টলি যত ইউজার আছে, এই রিজিয়নে ইউজার কে কে আছে, এই লিস্টটা মনে করো প্রতি 1 ঘন্টা পর পর বা প্রতি 10 মিনিট পর পর আপডেট করা হয় যে এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে কি কি ইউজার আছে। সো এই ইউজারের যে স্ট্যাটিক ফাইলগুলো, সেই স্ট্যাটিক ফাইলগুলো তোমার মেইন সার্ভার অলরেডি প্রক্সি সার্ভারকে দিয়ে দেয়।
এরপরে যে স্ট্যাটিক ফাইলগুলো দিছে এর মধ্যে কোনোটা যদি চেঞ্জ হয়, ধরো নতুন একটা ইমেজ কেউ আপলোড করলো, সো ওই ইমেজটা তোমার এই প্রক্সি সার্ভারে পাঠিয়ে দিল। কেউ সেই নতুন তার অন্য ফলোয়ার সেই ইমেজের জন্য রিকোয়েস্ট করুক না করুক, মেইন সার্ভার হচ্ছে যেহেতু তার স্ট্যাটিক কন্টেন্টে চেঞ্জ আসছে, এই জিওগ্রাফিক্যাল এরিয়ায় যে ইউজার আছে তাদের স্ট্যাটিক কন্টেন্টে যেহেতু চেঞ্জ আসছে, সো ওই স্ট্যাটিক মানে কন্টেন্টটা অলরেডি সে প্রক্সি সার্ভারকে দিয়ে দিবে। এরপরে ধরো কোনো একটা যে এই জিওগ্রাফিক্যাল এরিয়ার কোনো একটা ইউজার একটা ইমেজ ডিলিট করে দিচ্ছে, তাহলে এইটাও তোমার হচ্ছে এইটাও হচ্ছে তোমার আর কি এই ইনফরমেশনটা দিয়ে দিবে আর কি, ঠিক আছে, এই প্রক্সি সার্ভারকে। সো তার উপর বেস করে এই প্রক্সি সার্ভার নতুন ইনফরমেশন পাচ্ছে, আবার হচ্ছে ইনফরমেশনটা ডিলিট করে দিচ্ছে। মানে সার্ভার হচ্ছে তোমাকে একটা পুশ, যখনই কোনো চেঞ্জ আসতেছে তখনই প্রক্সি সার্ভারকে আপডেট করে দিচ্ছে। এরপরে সেই কন্টেন্টগুলো রিকোয়েস্ট যখন আছে প্রক্সি সার্ভার তখন দিয়ে দিচ্ছে আর কি। মানে এমন না যে কেবলমাত্র ইউজার রিকোয়েস্ট দিলে প্রক্সি সার্ভার হলো সার্ভারের কাছে ডেটা আনতে যাবে। জিনিসটা হচ্ছে আদার ওয়ে অ্যারাউন্ড। ইউজার কোনো কিছু চেঞ্জ করলেই প্রক্সি সার্ভারকে মেইন সার্ভার আপডেট করে দেবে যে তোমার আন্ডারে যে ইউজারগুলো আছে তার কন্টেন্টগুলোতে এই চেঞ্জ আসছে। তো এইভাবে হচ্ছে পুশ সিডিএন কাজ করে আর কি। তাহলে পুশ সিডিএনের মানে পুশ সিডিএনের সুবিধা কি, তুমি নতুন কন্টেন্টগুলো সাথে সাথে রিসিভ করতে পারতেছো তোমার সিডিএন এ, মানে যখনই সার্ভারে কোনো কন্টেন্ট চেঞ্জ হচ্ছে তোমার সিডিএন সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে। সো আবার তুমি এটাও সার্ভার থেকে কনফিগার করতে পারতেছো যে when content expires and when it is updated। ওকে, আচ্ছা, এই পুশ সিডিএন কখন কাজ করে ভালো? এটা ভালো কাজ করবে যখন তোমার সার্ভারে তেমন একটা লোড নাই। সো সার্ভারে যদি লোড কম থাকে তাহলে সার্ভার মনে করো প্রতি টাইম টু টাইম আর কি প্রক্সি সার্ভারকে আপডেট করতে পারে। সো সার্ভার উইথ স্মল ট্রাফিক, এই ক্ষেত্রে আর কি পুশ সিডিএন একটা ভালো অপশন। আবার এমন একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে তোমার স্ট্যাটিক ফাইলগুলা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, সেখানেও হচ্ছে তোমার এই পুশ সিডিএন একটা ভালো আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি পুল সিডিএনটা যেভাবে কাজ করে। এটা সার্ভার থেকে তোমাকে হচ্ছে যখনই আপডেট হবে তখনই তোমাকে লেটেস্ট ভার্সনটা পাঠাবে না। এটা যেটা করবে যে এটা হচ্ছে ফেচ নিউ কন্টেন্ট, যখন কোনো একটা স্ট্যাটিক ফাইলের জন্য প্রথম রিকোয়েস্টটা যাবে তখন ওই কন্টেন্টটা নিয়ে আসবে মেইন সার্ভার থেকে এবং প্রক্সি সার্ভার সেটাকে স্টোর করে রাখবে যাতে ফার্দার কোনো রিকোয়েস্ট আসলে সেটা দিতে পারে। এবং এই স্টোরটা কতক্ষণ রাখবে, কতক্ষণ স্টোর করে রাখবে, যতক্ষণ পর্যন্ত মানে টিটিএল যে টাইম টু লিভ যে ফিল্ডটা আছে, সো টিটিএল ডিটারমাইন্স for how long content is cached. ওকে, আচ্ছা, এরপরে যখন টিটিএল এক্সপায়ার হয়ে যাবে তখন আবার সার্ভার থেকে ডেটা ফেচ করবে। সো ডেটা ফেচ করবে দুই সময়, যখন আর কি ফার্স্ট ইউজার হচ্ছে যখন কোনো একটা কন্টেন্টের জন্য রিকোয়েস্ট করবে এবং এরপর সেটা ক্যাশ করে রেখে দিব, অন্য ইউজার যদি সেম কন্টেন্ট রিকোয়েস্ট করে ওটা পাঠিয়ে দিবে তোমার প্রক্সি সার্ভারগুলো। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যখন তোমার এক্সপায়ার হয়ে যাবে তখন আর কি আবার নতুন করে ফেচ করবে। তো এখানে দেখো, এখানে সুবিধাটা হচ্ছে যে মেইন সার্ভারে তোমার কিন্তু
মেইন সার্ভারের লোড কিন্তু অনেক কমে যাচ্ছে। আগে যেমন একটা কনটেন্ট চেঞ্জ হলেই মেইন সার্ভার কিন্তু একটা রেসপন্স পাঠানো লাগতেছিল আরকি প্রক্সি সার্ভারকে। এখন কিন্তু ওই জিনিসটা আর নাই। সো যে সাইট গুলা আমার মেইন ওই পুশ সিডিএন আরকি সুইটেবল ছিল এরকম সাইটের জন্য, যেটা হচ্ছে সাইটস উইথ স্মল ট্রাফিক। বাট ইন কেস অফ পুল সিডিএন এটা সুইটেবল ফর সাইটস উইথ হাই ট্রাফিক। সো এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে এখানে তুমি ধরো একটা ফার্স্ট ইউজার একটা জিনিস আরকি রিকোয়েস্ট করলো। দেন রিকোয়েস্ট করার পরে তুমি আবার কোন একটা কনটেন্টের জন্য ফার্স্ট ইউজার হচ্ছে রিকোয়েস্ট করলো এবং সেই কনটেন্টের ধরো টিটিএল হচ্ছে 7 ডেজ। সো এই 7 ডেজ তোমার এই কনটেন্টটা কই থাকবে বলো তো? প্রক্সি সার্ভারে। এর মধ্যে এই ইমেজটা যে ইউজার আরকি আপলোড করছিল সে আরকি ডিলিট করে দিল। মনে করো আফটার 5 ডেজ সে আরকি এই কনটেন্টটা ডিলিট করে দিল। বাট এটা কিন্তু তোমার হচ্ছে প্রক্সি সার্ভারে ক্যাশড হয়ে আছে এবং এটা সে আবার কখন চেক করবে যে এটা ভ্যালিড আছে কিনা বা এটা টিটিএল এক্সপায়ার হয়ে গেছে। তারপরে সে আবার সার্ভারকে বলবে যে আচ্ছা আমার কাছে এই কনটেন্ট আছে এটা এখন আপডেট করে দাও। এটাকে আমি রাখবো না আপ আপ মানে আপডেট করব না এটা ডিসকার্ড করে দেব। সো এই যে বাকি ২ দিন এই ২ দিন যে কনটেন্টটা প্রোভাইড করবে অ্যাকচুয়ালি টিটিএল আসলে অনেক কম হয়। আমি এখানে এক্সাম্পল দেওয়ার জন্য বড় দেখাচ্ছি। সো এই বাকি ২ দিন তোমার এই সার্ভার যদি সেম কনটেন্টের জন্য রিকোয়েস্ট আসে তাহলে ও কি প্রোভাইড করবে? এক্সপায়ার্ড কনটেন্ট প্রোভাইড করবে। ও কি প্রোভাইড করবে? এক্সপায়ার্ড কনটেন্ট প্রোভাইড করবে। সো জিনিসটা হচ্ছে আমরা যখন ফেসবুকে পোস্ট ডিলিট করি সাথে কিন্তু আমার পোস্টটা ডিলিট হয় না। অনেক সময় দেখা যায় যে ওই ডিলেটেড পোস্টটা অন্য অনেক ইউজার তার নিউজ ফিডে দেখতে পায়। দিস ইজ ওয়াই দ্যাট পোস্ট ইজ ক্যাশড ইন দ্য প্রক্সি সার্ভার অফ মাই রিজিয়ন। ওই পোস্টের টাইম টু লিভ যখন এক্সিড করবে তখন সে আবার ফেসবুকের মেইন সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে যে এই পোস্টের কি অবস্থা জানার জন্য। তখন সেটা সবার নিউজ ফিড থেকে ডিলিট হবে। ওকে? এটা হচ্ছে আমার ২ টাইপের সিডিএন। এই সিডিএন গুলা কে প্রোভাইড করে? এরকম সিডিএন প্রোভাইড করে এরকম আরকি অনেক ইয়ে আছে, এন্টিটি আছে। যেমন ধরো Amazon প্রোভাইড করে। ওকে? তারপরে হচ্ছে Amazon প্রোভাইড করে এবং Cloudflare প্রোভাইড করে। এরকম কিছু এন্টিটি আছে, সার্ভিস আছে যারা হচ্ছে এরকম সিডিএন প্রোভাইড করে। ওদের আরকি একেকটা এন্টারপ্রাইজ প্ল্যান আছে। ২ টা অ্যাডভান্টেজ তো বললাম, পারফরম্যান্স আর হচ্ছে লেস লোড। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে সিকিউরিটি। সো তুমি তোমার এই কনটেন্ট গুলো রাখতেছো কি Amazon এর সার্ভারে বা Cloudflare এর সার্ভারে? ওই সার্ভার গুলোর আলাদা কিন্তু একটা ফায়ারওয়াল আছে। ওই ফায়ারওয়াল গুলাও তোমাকে একটা সার্ভিস প্রোভাইড করতেছে আরকি বা সিকিউরিটি একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি প্রোভাইড করতেছে। এখন সিডিএন এর কি কোনো ডিসঅ্যাডভান্টেজেস নাই? অবশ্যই আছে। সিডিএন এর ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ কস্ট। আগে তোমার একটা মেইন সার্ভারের ডেটাগুলো রাখলে হচ্ছিল বাট তোমার সার্ভারের ডাউন টাইম বেশি হচ্ছিল বা হচ্ছে রেসপন্স টাইম বেশি হচ্ছিল দেখে তুমি একটা সিডিএন নেটওয়ার্ক প্রপোজ করছো। এখন এই সিডিএন এর জন্য তোমাকে একেকটা রিজিয়নে তোমাকে আলাদা সার্ভার দিতে হইছে এবং এই সার্ভারটা তোমাকে কস্ট ইনক্রিজ করতেছে। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হলো তোমার যে স্ট্যাটিক ফাইলগুলো আছে না? এখন সেম স্ট্যাটিক ফাইলের ফর এক্সাম্পল আম ধরো সেম স্ট্যাটিক ফাইলের আচ্ছা আগে যখন ধরো
একটা স্ট্যাটিক ফাইল আমার ৩ টা রিজনের মানুষ অ্যাক্সেস করতেছে। একটা ইমেজ আরকি। যারা ধরো সেলিব্রিটি আছে। তো নরমাল মানুষের আ নরমাল মানুষের হচ্ছে যে নরমাল ইউজার যেটা, আমরা যখন Instagram নিয়ে চিন্তা করতেছি আমাদের আরকি ২ টাইপের চিন্তাভাবনা করা উচিত। Instagram এ ধরো ২ টাইপের ইউজার আছে। ধরো একজনকে বললাম আমি কমন ইউজার। আরেকটা হচ্ছে সেলিব্রিটি। তো এখন তোমার যে ইউজার বেজ আছে, যে ফলোয়ার গুলো আছে, এই ফলোয়ার গুলাই তো তোমার ইমেজটা দেখতে পাবে। তাহলে তোমার ইমেজ গুলা তোমার রিজিওনাল প্রক্সি সার্ভারে তুমি রাখতেছো। রিজিওনাল প্রক্সি সার্ভারে ক্যাস্ট করে রাখতেছো আরকি। বাট ইন কেস অফ সেলিব্রিটি, ফর এক্সাম্পল কাইলি জেনার, ওর সাবস্ক্রাইবার কত? অনেক, মানে আমি জানি না, আমি এক্সাক্ট নাম্বার জানি না, বাট কোন রেঞ্জে, প্রবাবলি 100 মিলিয়ন অর সামথিং আরকি। ওর ইউজার বেজ এটা কি কোনো একটা রিজিয়নের উপর, মানে রিজিয়নের উপর বেস করে না, এটা হচ্ছে ওভার দ্য গ্লোব স্প্রেডেড। সো ওর যে কনটেন্ট গুলা আছে, এই কনটেন্ট গুলা তোমার আর কি একটা প্রক্সি সার্ভারে রাখলে হচ্ছে না। সো তোমাকে মাল্টিপল লোকেশনে সেম কনটেন্ট স্টোর করতে হচ্ছে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে মাল্টিপল লোকেশনে তুমি সেম কনটেন্ট স্টোর করতেছো। ওয়েস্ট অফ স্পেস। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে একটা স্ট্যাটিক ফাইল পরে একটা ইমেজের জন্য তুমি ডিফারেন্ট ইউআরএল জেনারেট করতেছো। সো একটা ইমেজের জন্য তুমি মাল্টিপল ইউআরএল। সো কাইলি জেনারের সেম ইমেজটা আমি যে ইউআরএল থেকে অ্যাক্সেস করব, আরেকজন যে হচ্ছে ইউকেতে আছে সে ডিফারেন্ট ইউআরএল থেকে অ্যাক্সেস করবে। সো একটা ইমেজের জন্য আমার মাল্টিপল ইউআরএল স্টোর করতে হচ্ছে রিসোর্সের জন্য আরকি। ওকে? সো ইন কেস অফ সেলিব্রিটি, দিস ইজ এ বিগ প্রবলেম। এই সেলিব্রিটিরা এই ধরো ইনস্টাগ্রামের মতো এইরকম প্ল্যাটফর্ম ডিজাইন করতে গেলে আরো বেশ কিছু ঝামেলা ক্রিয়েট করে, আরো বেশ কিছু জিনিস হচ্ছে তোমাকে হ্যান্ডেল করতে হয়। আমরা তো আরকি অন্য একটা ট্র্যাকে চলে আসছি সিডিএন এর দিকে। তো ওই যখন আবার ইনস্টাগ্রাম ডিজাইনে ফিরে যাব তখন আরকি সেলিব্রিটি ইস্যুটা আরেকটু ডিসক্লোজ করব। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার লাস্ট জিনিসটা হচ্ছে যে এক্সপায়ার্ড কনটেন্ট পাওয়া যাচ্ছে। সো অনেক সময় তোমার এই যে টাইম টু ফুল সিডিএন এর ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা বললাম সেটা। এটাই হচ্ছে তোমার কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্কের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমরা আবার আমাদের ইনস্টাগ্রাম ডিজাইনে ফিরে যাই। আমরা আমাদের যে ফাইলগুলো আছে সেইগুলো হচ্ছে ফাইল সিস্টেম আ প্লেস করব একটা, এবং সিডিএন ইউজ করব যেহেতু আমাদের হিউজ নাম্বার অফ স্ট্যাটিক ফাইলস স্টোর করা লাগবে এবং রিকোয়েস্ট আসবে। তো আমাদের ফার্স্ট ফিচারটা গেল, এবং ফার্স্ট ফিচারটা হচ্ছে যে আমাদের ইউজার কিভাবে ইমেজ স্টোর করবে বা ইমেজ রিসিভ করবে সেটা একটা কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ক্রিয়েট করবো আমরা তার উপর বেস করে। অলওয়েজ এ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের জন্য আমরা ওই অ্যামাজন বা ক্লাউডফ্লায়ারের হেল্প নিব এরকম না। যারা বড় ইন্ডাস্ট্রি আছে তারা সবসময় কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক নিজেদেরটা এস্টাবলিশ করে আরকি। আচ্ছা, তো আমাদের যে ইমেজ আছে, তো এই ইনস্টাগ্রামে ইমেজগুলাই কিন্তু বেসিক্যালি পোস্ট। অবভিয়াসলি পোস্টে হচ্ছে তোমার লাইক থাকে আর কমেন্টও থাকে। তো কমেন্টের ব্যাপারে আমার যে জিনিসটা খেয়াল করা লাগবে সেটা হচ্ছে রিকার্সিভ কমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে কমেন্টে তুমি লাইক করতে পারবা কিনা। হ্যাঁ, ইনস্টাগ্রামে কমেন্টে তুমি লাইক করতে পারবা। আর রিকার্সিভ কমেন্টটা হচ্ছে যে তুমি একটা পোস্ট আছে বা একটা ইমেজ আছে। এই ইমেজে তুমি একটা কমেন্ট লিখলা। এই কমেন্টের রিপ্লাইতে তুমি রিপ্লাই দিতে পারবা। এই কমেন্টের রিপ্লাইতে তুমি রিপ্লাই দিতে পারবা। বাট এর রিপ্লাইতে আর রিপ্লাই দিতে পারবা না। সো ইনস্টাগ্রামে আসলে রিকার্সিভ কমেন্ট আছে বাট এক লেয়ার। এমন না যে তুমি কমেন্টের রিপ্লাইতে রিপ্লাই দিতে পারবে না, বাট কমেন্টের রিপ্লাইতে জাস্ট একটা রিপ্লাই দিতে পারবা। দেন এই কমেন্টের রিপ্লাইতে আবার রিপ্লাই দিতে পারবা না।
সো এখানে যেটা হচ্ছে যে এটা তোমার কমপ্লেক্সিটিটা অনেক কমায় দেয়। সো জিনিসটা হচ্ছে তোমার আগে ফার্স্টে আমরা রিকোয়ারমেন্টস গুলো ফিক্স করতেছি। ইনস্টাগ্রাম এক লেয়ার রিকার্সিভ কমেন্ট সাপোর্ট করে এবং তারপরে তুমি কমেন্টে লাইক করতে পারবা, পোস্টে লাইক করতে পারবা, তুমি কাউকে ফলো করতে পারবা এবং আমরা মেইনলি যে জিনিসটাতে ফোকাস দিব বা যেটা হচ্ছে কিভাবে করে শিখবো সেই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে নিউজ ফিড শো করব। এই নিউজ ইনস্টাগ্রামের নিউজ ফিডটা আসলে কিভাবে শো করা হয় এই জিনিসটা আসলে আমরা আজকে দেখব। আচ্ছা, তো এই হচ্ছে ফিচার। তো এই ফিচারগুলোর উপর বেস করে আমার ডেটাবেস ডিজাইনটা কেমন হইতে পারে এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো। ওকে, সো আমাদের যে জিনিসগুলো স্টোর করা লাগবে যে একটা পোস্টে আমার কে কে লাইক করলো, টোটাল কতগুলো লাইক পড়লো, তারপর হচ্ছে টোটাল কতগুলো কমেন্ট পড়লো, কে কাকে ফলো করতেছে, এই জিনিসগুলো আমার স্টোর রাখা লাগবে। তো এখানে যে জিনিসটা দেখো তোমার হচ্ছে আমার যে লাইক অর কমেন্ট এই দুইটা জিনিস আমার পোস্টেও করতে পারে, আবার হচ্ছে কমেন্টও করতে পারে। আমার কিন্তু একটা হিসাব রাখা লাগতেছে যে হচ্ছে একটা পোস্টে কে কে কমেন্ট করছে। আবার আরেকটা জিনিস হিসাব রাখা লাগবে যে কতগুলো কমেন্ট আছে। কারণ আমার কিন্তু ইনস্টাগ্রামে দেখায় যে ধরো 12,903 পিপল লাইকস দিস পোস্ট বা 53 কমেন্টস। সো এই কাউন্টটা রাখা লাগবে। আমি এটা কিভাবে ডেটাবেসটা ডিজাইন করতে পারি যে আমার ফার্স্টে একটা পোস্টের জন্য আর কি একটা ইয়া থাকবে। একটা পোস্টের জন্য একটা টেবিল থাকবে। প্রত্যেকটা টেবিলের আমার তো একটা ইন্ডিভিজুয়াল আইডি থাকবে, ইউনিক আইডি থাকবে প্রত্যেকটা রো এর। সো আমার ফার্স্টে হচ্ছে ইউজার আইডি। কোন ইউজার পোস্টটা করছে। আর ইন কেস অফ ইনস্টাগ্রাম এ পোস্ট ইজ অলওয়েজ এন ইমেজ। সো এখানে আমার ইমেজ ইউআরএল বা হচ্ছে আমার কনটেন্ট ইউআরএলটা লাগবে এবং টেক্সট ইমেজের সাথে যদি আমি কোনো টেক্সট অ্যাড করি আর এখানে হচ্ছে টাইম স্ট্যাম্প যে কোন টাইমে এটা করা হয়েছে আর কি। আমি নিউজ ফিডে পরে যাচ্ছি। আমরা আগে হোল ইনস্টাগ্রামের জন্য ডেটাবেসটা কিভাবে ডিজাইন করব এবং ডেটাবেস ডিজাইন করার সময় কিভাবে আর কি কোন কোন জিনিস মাথায় রাখবো সেটা দেখতেছি। তাহলে পোস্টের জন্য আমি এটা রাখলাম। এই পোস্টে যখন কেউ একজন লাইক দিবে তখন সেটা আমি লাইকস টেবিলে রাখবো। সো লাইকস টেবিলে কে লাইক দিল, ইউজার আইডি, টাইম স্ট্যাম্প। আরেকটা ফিল্ড রাখবো অ্যাক্টিভ। তুমি ইনস্টাগ্রামে কিন্তু একটা পোস্টকে লাইক দিয়ে আবার সেটা লাইক রিমুভ করে নিতে পারো। সো যদি লাইক দাও দেন হচ্ছে অ্যাক্টিভ ইকুয়াল টু ট্রু। আর তুমি ডেটাবেস থেকে একটা রো ডিলিট করবে না বিকজ ডিলিটিং ইজ এ ভেরি এক্সপেন্সিভ অপারেশন। সো যদি সে লাইকটা কি রিমুভ করে দেয় সো এই অ্যাক্টিভ ফিল্ডটা তুমি ফলস করে দেবে। আচ্ছা, এখানে তুমি চাইলে লাইকস এর জন্য লাইকস এর জন্য আমি এখানে প্যারেন্ট আইডি লিখছি। প্যারেন্ট আইডি লেখার কারণ হলো দেখো তোমার লাইকস কিন্তু পোস্টেও হতে পারে, তবে কমেন্টও হতে পারে। ইউ নেভার নো যেটা এই পার্টিকুলার লাইকটা তোমার একটা পোস্টের লাইক না কমেন্টের লাইক। সো এখানে তুমি একটা মানে পোস্টের লাইক হলে পোস্ট আইডি দিবা, কমেন্টের লাইক হলে কমেন্ট আইডি দিবা। এমন শুরু হতে পারে যে কমেন্ট 1 2 3 এটা হচ্ছে একটা কমেন্ট আইডি, পোস্ট 1 2 3 এটা হচ্ছে একটা কমেন্ট আইডি। কিন্তু এই ডিজাইনিং এর সমস্যাটা হচ্ছে যখন তুমি একটা মানে এই লাইকটা পোস্টের না হচ্ছে একটা কমেন্টের, তো এটার জন্য তোমাকে একটা স্ট্রিং অপারেশন করতে হচ্ছে। তোমার এই হোল আইডির উপর একটা স্ট্রিং অপারেশন করতে হচ্ছে এবং একটা লার্জ ডেটাবেজের ক্ষেত্রে যেটা খুবই এক্সপেন্সিভ। তাহলে এখানে তুমি জাস্ট একটা ফিল্ড এড করে নিতে পারো। আচ্ছা সরি, এটা ফিল্ডের নাম ফিল্ড না, এই ফিল্ডের নাম হচ্ছে টাইপ। ওকে, তো এখন তোমাকে যেটা করতে হবে যে একটা পোস্টের টোটাল কতগুলো লাইক আসছে, খুব ইজি। তুমি যে কাজটা করবা এরকম। সো একটা সিলেক্ট কাউন্ট কোয়েরি চালাবা যেটা দিয়ে তোমাকে আর কি একটা পোস্টে কতগুলো কমেন্ট বা লাইক আসছে সেই নাম্বারটা তুমি দেখতে পারবা। বাট এখানে ঝামেলাটা হচ্ছে ইউ আর ডিজাইনিং ইনস্টাগ্রাম।
প্রতি সেকেন্ডে মিলিয়নস অফ রিকোয়েস্ট আসবে। তোমার হচ্ছে নিউজ ফিড আমি যখন রিকোয়েস্ট মানে নিউজ ফিড রিফ্রেশের রিকোয়েস্ট দিব, তখন আমার প্রত্যেকটা যতগুলা পোস্ট আমার নিউজ ফিডে দেখা যাচ্ছে সবগুলোর জন্য আমাকে কি কতগুলা লাইক, কতগুলা কমেন্ট এটা কাউন্ট করতে হচ্ছে। সো আমার এই ডেটাবেজে একটা রিকোয়েস্ট গেল। সব ওভারঅল পুরা ডেটাবেজ ইটারেট করে আমার কাউন্ট করে আনলো। এরকম প্রতি সেকেন্ডে কয় হাজার, কত মিলিয়ন ইউজার ইনস্টাগ্রাম রিফ্রেশ করে। এটা তাহলে আমার লাইকস টেবিলের উপর কি পরিমাণ প্রেশার হবে তুমি চিন্তা করো যে প্রতিটা রিফ্রেশের জন্য আমি যদি অ্যাটলিস্ট 20 to 40 মানে আমার তো একটা নিউজ ফিডে মিনিমাম 20 টা পোস্ট তো দেখাইতেই হবে। সো অ্যাটলিস্ট 20 টা পোস্ট যদি আমাকে ইয়া করতে হয়, রিফ্রেশ করতে হয়, তাহলে একটা ইউজারের জন্য যদি প্রতি সেকেন্ডে আমি 20 বার এরকম ইয়া করি, ডেটাবেজে রিকোয়েস্ট পাঠাই, তাহলে আমার ডেটাবেস তো ডেড। সো এটা ফিজিবল সলিউশন না। ইনস্টেড আমি যে কাজটা করতে পারি, আমার যে পোস্ট টেবিলটা আছে এখানে আরেকটা ফিল্ড অ্যাড করতে পারি প্রত্যেকটা পোস্টের জন্য। একইভাবে কমেন্টও অ্যাড করব। সেটা হচ্ছে এটাই কয়টা লাইকস আছে অথবা কমেন্টস আছে। সো যেকোনো ইউজার আমার এই পোস্টে যদি লাইক করে এই ভ্যালুটাকে আমি ইনক্রিমেন্ট করে দেব। সো আমার বারবার এই সিলেক্ট কোয়েরি, সিলেক্ট অল, হোল ডেটাবেজের উপর অপারেশন চালানো লাগতেছে না। আবার কেউ একজন যদি আমার পোস্টে কমেন্ট করে এখানে আরেকটা ফিল্ড নেব কমেন্ট। সেই কেউ একজন যদি এই পোস্টে কমেন্ট করে তাহলে এই কমেন্টের ভ্যালুটা আমি এক ইনক্রিমেন্ট করে দেব। বাট দ্য প্রবলেম ইজ এই যে এই অ্যাগ্রিগেটেড কোনো ভ্যালু তোমার মেইন ডেটাবেজে রাখা উচিত না। সো এই ভ্যালুটা তো একটা অ্যাগ্রিগেটেড ভ্যালু। এটা তুমি এই ফাইল থেকে মানে এই লাইকস টেবিল থেকে আনতেছো। সো একটা বেস ডেটাবেজ একটা অ্যাগ্রিগেটেড ভ্যালু রাখা উচিত না। ইনস্টেড তুমি একটা টেবিল ক্রিয়েট করবা যেটার নাম হচ্ছে অ্যাক্টিভিটি টেবিল এবং এখানে প্যারেন্ট আইডি থাকবে। প্যারেন্ট আইডিটা তোমার ইদার হচ্ছে পোস্টের হইতে পারে অথবা কমেন্টের হইতে পারে এবং এখানে হচ্ছে তুমি লাইকস গুলা ট্র্যাক রাখবা। সো কোনো একটা পার্টিকুলার পোস্টে যদি কেউ লাইক দেয় তাহলে এটার ভ্যালু একটা ইনক্রিজ করে দিবা। পুরো একটা পার্টিকুলার কমেন্টে যদি যেহেতু এক লেয়ার, সো এটা এক লেয়ার কমেন্ট করলে ইদার এটা 0 বা 1 হবে কমেন্টের ক্ষেত্রে। কমেন্টের কমেন্ট আর কি। আবার যদি কোনো একটা কমেন্টে কেউ লাইক করে তাহলে কমেন্টের লাইকস প্লাস করে দিবা। সো এইভাবে আলাদা একটা সেপারেট টেবিল মেইনটেইন করবা জাস্ট ফর কাউন্টিং হাউ মেনি লাইকস অর কমেন্টস হ্যাভ বিন পোস্টেড ফর এ পার্টিকুলার পোস্ট। আচ্ছা। সো লাইকস আর কমেন্ট দুইটা সেম। তো লাইকের ক্ষেত্রে তুমি জাস্ট এই টেক্সটটা স্টোর করতেছো না। ইনস্টাগ্রামে আমি কমেন্টে ইমেজ দিতে পারি না। সো আমার ইমেজ ইউআরএল নিয়ে ভাবার দরকার নাই। লাইকস কমেন্টে ভাবি। আর সবথেকে ইজিয়ার ডেটাবেসটা বা ইজিয়ার টেবিলটা হচ্ছে যে এখানে আমার ফলোয়ার যে টেবিলটা আছে। এখানে সিম্পলি ফলোয়ার আইডি, ফলোয়ি আইডি, টাইম স্ট্যাম্প। শেষ। এটা হচ্ছে আমার হোল ইনস্টাগ্রামের ডেটাবেস ডিজাইন। এখন আমরা ইনস্টাগ্রামের কোর ইনস্টাগ্রাম ডিজাইনিং এ যাব যে এখন ইনস্টাগ্রাম আমরা কিভাবে ডিজাইন করতে পারি। So the only thing we are interested about Instagram is how they show us the newsfeed. এছাড়া এখানে বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আসলে আমরা আমাদের Tinder ভিডিওতে কমপ্লিট করে আসছি। তো আমরা শুরু থেকে আসি যে ধরো আমার এটা হচ্ছে এই হোল পার্টটা হচ্ছে আমার Instagram। আর এখানে এটা হচ্ছে আমার গেটওয়ে সার্ভার। তো গেটওয়ে সার্ভারে কি কাজ করে সেটা আমাদের মোটামুটি মনে আছে। তো ধরো আমরা যে রিকোয়েস্টটি পাঠাই সেটা হচ্ছে আমরা পাঠাবো এই ফার্স্টে যাবে হচ্ছে আমার ডিরেক্টলি নিউজ ফিডের জন্য যে রেসপন্সিবল সার্ভার তার কাছে যাবে না। কারণ ইনস্টাগ্রামে অনেক রকম ফিচার আছে। একটা সার্ভার নিউজ ফিডের জন্য রেসপন্সিবল, একটা সার্ভার হচ্ছে মেসেজের জন্য রেসপন্সিবল। তো ইউজারের কাছে আসলে এই জিনিসটা মানে শো করা হয় না যে কোন সার্ভার ডিরেক্টলি কিসের জন্য রেসপন্সিবল। কিন্তু ইউজার কি করে যে ইনস্টাগ্রামের যে গেটওয়ে সার্ভারটা আছে ইউজারের যে নিড সেটা বলে সে আর কি গেটওয়ে সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়। ধরো এই ইন দিস কেস ইনস্টাগ্রাম আসলে আমি যখন ইনস্টাগ্রাম ইউজ করতেছি আমার আর কি নিউজ ফিডটা দরকার। তো আমি নিউজ ফিডের জন্য আমি যখন পেজ মানে ইনস্টাগ্রামে ফার্স্ট আমার হোম পেজে যাব তখন আমার নিউজ ফিডটা যাতে আপডেট হয় সেই রিকোয়েস্টটা পাঠাচ্ছি। সেই রিকোয়েস্ট পাঠানোর জন্য আমাকে ফার্স্টে অথেন্টিকেটেড হইতে হবে। অথেন্টিকেটেড হওয়ার জন্য আমার ইউজার নেম পাসওয়ার্ড পাঠাতে পারি বা কোনো টোকেন জেনারেট থাকলে সেই টোকেন পাঠাইতে পারি গেটওয়ে সার্ভারের কাছে। দ্যাট হোল অথেন্টিকেশন থেকে আমরা যেটা পড়ে আসছি আর কি। অথবা মনে করো এই গেটওয়ে সার্ভারের কাছে আমি একজন ইনস্টাগ্রাম ইউজার, মনে করো আমি হচ্ছে ইউজার 1, আমি হচ্ছে ইউজার 2, এর সাথে আর কি চ্যাট করতে চাই। তো এই চ্যাটিং এর জন্য আমি আর কি তখন আর HTTP প্রোটোকল ইউজ করব না। ইউজুয়ালি আমি গেট নিউজ ফিড এর জন্য HTTP প্রোটোকলে গেটওয়ে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাইছি। তখন ধরো আমি ওয়েব সকেট ইউজ করে XMPP প্রোটোকল ইউজ করে আমি একটা মেসেজ পাঠালাম সেটা ইউজার 2 এর কাছে চলে যাবে।
তার মানে গেটওয়ে সার্ভারের কাজ কি? যে হচ্ছে আমাকে অথেন্টিকেটেড করানো, তারপর আমার রিকোয়েস্টটা কোন ইয়ের কাছে যাবে আরকি। কোন সার্ভিসের কাছে, কোন ইন্টারনাল সার্ভিসের কাছে যাবে সেইখানে আমার রিকোয়েস্টটা রাউট করে দেওয়া। আরেকটা জিনিস, আমি যখন গেটওয়ে সার্ভারের সাথে কমিউনিকেট করব, কোন একটা আউটসাইড এন্টিটি যখন হচ্ছে গেটওয়ে সার্ভারের সাথে কমিউনিকেট করবে, তাকে অবশ্যই নোন যে প্রোটোকল গুলো আছে, যেমন ধরো HTTP, HTTPS, XMPP, এই নোন প্রোটোকল গুলো দিয়ে কমিউনিকেট করতে হবে। কিন্তু আমার যে ইনস্টাগ্রামের ইন্টারনাল যে জিনিসগুলো আছে, ইন্টারনাল যে সার্ভার গুলো আছে, আমাদের ইনস্টাগ্রাম খালি একটা সার্ভার না। যেহেতু আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচার পড়তেছি, তাই এখানে সবকিছুকে আমরা মাল্টিপল সার্ভারে ডিভাইড করে নিছি। যেহেতু আমার হচ্ছে গেটওয়ে সার্ভারে ইন্টারনাল সার্ভারগুলোর সাথে কমিউনিকেট করতেছে, তখন এই প্রোটোকলগুলোকে একটা ইন্টারনাল প্রোটোকল ইউজ করতে পারে, যে ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র ইনস্টাগ্রামের সার্ভারগুলো বোঝে, অন্য কোনো সার্ভার বোঝে না। এখানে সুবিধাটা হচ্ছে যে আমার সিকিউরিটি বাড়ে, বাইরের লোকজন বা বাইরের কোনো অ্যাটাকার বোঝে না যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে নিজেদের মধ্যে কথা বলতেছি। সো আমরা নিজেদের মধ্যে একটা ইন্টারনাল প্রোটোকল ইউজ করতে পারি ফর কমিউনিকেশন আরকি। দেন এখান থেকে রেজাল্টটা ক্যালকুলেট করে আবার গেটওয়ে সার্ভারের কাছে আসবে, এবং গেটওয়ে সার্ভার আবার এটা আরকি আমার ইউজারকে পাঠিয়ে দিবে, যে রেসপন্সটা আসবে আরকি। সো এই সার্ভিসটা হচ্ছে, এটা হচ্ছে আমার নিউজ ফিড সার্ভিস। এটা আরকি আমাকে নিউজ ফিডটা জেনারেট করে দিবে। এই নিউজ ফিড সার্ভিস, এখানে আমরা একটা লোড ব্যালেন্সার ইউজ করতেছি, বিকজ নিউজ ফিডের জন্য যে একটা সার্ভিস থাকবে, মানে একটা সার্ভার থাকবে সেটা না। মাল্টিপল নিউজ ফিড সার্ভার থাকতে পারে। ধরো রিজন বেসড ইয়া হইতে পারে, বা একটা রিজনের মাল্টিপল নিউজ ফিড সার্ভার থাকতে পারে। কারণ ইনস্টাগ্রামের তো ইউজার বেস অনেক। সো লোড ব্যালেন্সার ডিফাইন করবে যে কোন ইউজার কোন নিউজ ফিড সার্ভিসের কাছে যাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা। এই লোড ব্যালেন্সার কিভাবে কাজ করে এটাও আমরা জানি। আচ্ছা, তো নিউজ ফিড আমাকে যেটা দিবে, এখানে আমি ম্যাক্সিমাম একটা নাম্বার ফিক্স করে দিলাম যে প্রতিটা রিকোয়েস্টে আমার 20 টা পোস্ট আমি ইউজারকে দিব। কারণ আমার তো একটা লোডের লিমিটেশন আছে। আমি যদি ১০০ টা পোস্ট পুল করে আরকি ইউজারকে পাঠাই প্রতি রিকোয়েস্টে, সেটা একটা হিউজ লোড। এটা ইউজারের কাছে যাইতে টাইম লাগবে। তারপর আমার ক্যালকুলেট করতে টাইম লাগবে। এই সবকিছু মেইনটেইন করে আমি একটা সুইট স্পট সিলেক্ট করছি যে 20 টা পোস্ট যাতে ইউজারকেও বারবার রিকোয়েস্ট পাঠাইতে না হয়, এটা একটা মোটামুটি মডারেট অ্যামাউন্ট। 20 টা পোস্ট আমি ক্যালকুলেট করে দিব, বা ইমেজ, টেক্সট, কমেন্ট, লাইকস এই সবকিছু সহ আমি ইউজারকে পাঠিয়ে দিব আপন এভরি রিকোয়েস্ট। তো নিউজ ফিড হচ্ছে এই সার্ভিসটা দেওয়ার জন্য অন্য আরো ২ টা সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে পোস্ট সার্ভিস, আর একটা হচ্ছে ফলো সার্ভিস। এই ২ টা কেন লাগে? ধরো, পোস্ট সার্ভিসটা যে কারণে লাগতেছে, তুমি তোমার নিউজ ফিডে কেবলমাত্র সেই সব ইউজারের পোস্ট দেখতে পারবা যারা আরকি তোমাকে ফলো করে। ইউজার আইডি 1 যখন আরকি এই নিউজ ফিড রিকোয়েস্টের জন্য নিউজ ফিড সার্ভিসের কাছে রিকোয়েস্ট করে, তখন এই ফলো সার্ভিস যেটা করবে, এই ফলো সার্ভিসটা কি, তোমার যে ফলোয়ার টেবিল আছে না? এই ফলোয়ার টেবিলের উপর ডিপেন্ডেন্ট। সো এ হচ্ছে তোমার যতগুলা ফলোয়ার আছে, তাদের লিস্টটা হচ্ছে এই নিউজ ফিড সার্ভিসকে দিবে। তো এটা মনে করো একটা সেট অফ ইউজার আইডি। মনে করো আইডি 1, 2, 3, 4। তুমি যেহেতু আইডি 1, সো তুমি তো নিজেকে ফলো করতে পারবা না। সো আইডি 1, 2, 3, 4 এরকম লিস্ট অফ ফলোয়ার্স। এটা আরকি কাকে দিবে? এটা হচ্ছে নিউজফিড সার্ভিসকে দিবে। তাহলে নিউজফিড সার্ভিস এই ফলো সার্ভিস থেকে কি অ্যাডভান্টেজটা নিল, যে একটা ইউজার আইডি পাঠাইলো, সেই ইউজার আইডির ফলোয়ারের আইডি গুলো নিয়ে নিল, এবং এরপরে এটা কিন্তু একটা মাইক্রো সার্ভিস আরকি। সো আমরা এখানে ইনস্টাগ্রাম এজ এ মাইক্রো সার্ভিস আর্কিটেকচার হিসাবেই কল্পনা করতেছি। এরপরে এই পোস্ট সার্ভিস হচ্ছে তোমাকে ২০ টা পোস্ট রিটার্ন করবে। আচ্ছা, মানে এটা ২০ টা পোস্ট রিটার্ন করবে এমন কোনো ইয়া নাই। এই পোস্ট সার্ভিস আর কি যেটা করবে, যেটা হচ্ছে তুমি এই পোস্ট সার্ভিসকে তোমার সেট অফ ইউজার আইডি গুলো পাঠাবা। ইউজার আইডি গুলা পাঠাইলে সেই ইউজার আইডির পোস্ট গুলা তোমাকে রিটার্ন ব্যাক করবে। তার মানে এটা হচ্ছে একটা সেট অফ পোস্টস। তো এই পোস্ট সার্ভিস আর কি আরো অনেকগুলো সার্ভিসের ইয়ে নিতে পারে, যেমন ধর ইমেজ সার্ভিস, তারপরে লাইকস সার্ভিস, কমেন্ট সার্ভিস, অ্যাক্টিভিটি সার্ভিস, তারপর হচ্ছে সেশন সার্ভিস, ধরো তোমার এই মেসেজ পাসিং এর জন্য।
সো এরকম আর কি অনেক সার্ভিস হচ্ছে আমার এই হোল Instagram আর্কিটেকচারে লাগে। কিন্তু এর বেশিরভাগগুলো নিয়ে আমরা Tinder ভিডিওতে কথা বলে আসছি। ওইজন্য আমরা শুধু নিউজ ফিডের জিনিসটা আরকি বুঝতেছি। এই পোস্ট সার্ভিসগুলো একটা পোস্ট যখন তোমাকে রিটার্ন করবে, পোস্টের ইমেজ, টেক্সট, সেই পোস্টে কে লাইক করছে, কে কমেন্ট করছে, কি লাইক করছে, কি কমেন্ট করছে, এই জিনিসগুলো তো তোমাকে পাস করা লাগবে। আমি ভেবে নিচ্ছি যে এই পোস্ট সার্ভিসটা এই সার্ভিসগুলোর উপরে ডিপেন্ডেন্ট। সামহাউ এখান থেকে সে পোস্টগুলো এনে তোমাকে দিচ্ছে। সো তোমার যত ফলোয়ার আছে সব ফলোয়ারের কাছ থেকে এ পোস্টগুলো নিয়ে আসতেছে। তো এখানে আমার কিছু অপটিমাইজেশন দরকার। এই অপটিমাইজেশনগুলো কেমন হইতে পারে? ফার্স্ট অপটিমাইজেশন যেটা, যে আমার টোটাল ধরো ৫ টা ফলোয়ার আছে। আমি আসলে আমার ফলোয়ারদের পোস্ট দেখি না। জিনিসটা কি, আমি কি আমার ফলোয়ার, না আমি আমার ফলোয়ারদের পোস্ট দেখি না। আমি হচ্ছে আমার ফলোয়ীদের পোস্ট দেখি আরকি। মানে আমি যাদেরকে ফলো করি তাদের পোস্ট দেখি। ওকে। সো জিনিসটা হচ্ছে, আমি যখন একটা ইউজার আইডি দিব, তো আমি যাদেরকে ফলো করি তাদের ইউজার আইডি গুলো পাঠাবে এবং তারপরে আমি তাদের পোস্টগুলো নিব। তো এখানে ফার্স্ট অপটিমাইজেশন যেটা, আমি পোস্টগুলোকে একটা লিমিট করে দিতে পারি যে আমি ম্যাক্সিমাম ২০ টা পোস্ট নিব। তাহলে আমার সার্ভারের উপর একটু লোড কমবে। তাহলে ফার্স্ট অপটিমাইজেশনটা হচ্ছে, যখন আমি একটা নিউজফিড রিফ্রেশের রিকোয়েস্ট করব, আমি ম্যাক্সিমাম ২০ টা পোস্ট নিব। এরপরে যেটা হইতে পারে যে ধরো, তার মানে আমার ইউজার 1 এ নিউজ ফিডে এই ২০ টা পোস্ট আরকি শো করবে। এরপরে যে অপটিমাইজেশনটা হইতে পারে যে আমার নিউজ ফিডে কি, কি পোস্ট দেখাবে, যে এই যে ২০ টা পোস্ট, এই জিনিসগুলো আমি প্রি কম্পিউট করে রাখতে পারি। প্রি কম্পিউট করে রাখা মানে কি? আচ্ছা, এই টেকনিকটা হচ্ছে ধরো, যখনই মনে করো এই ইউজার 2 একটা পোস্ট দিল, আমি হচ্ছে ইউজার 1, 2, 3, 4, এটা হচ্ছে ইউজার 1, 2, 3, 4, এই 4টা ইউজারের জন্য একটা কিউ মেইনটেইন করতেছে। সো যখনই আরকি ইউজার 2 একটা পোস্ট দিবে, এই ইউজার 2 পোস্ট দেওয়ার সাথে, সাথে ইউজার 2 এর যত ফলোয়ার আছে, ইউজার 2 এর যত ফলোয়ার আছে সবার কিউতে যে এই পোস্ট আপডেট হয়ে যাবে। তার মানে আমি প্রত্যেকটা ইউজারের জন্য একটা পোস্ট কিউ রাখতেছি। ইউজার 1 এর জন্য একটা পোস্ট কিউ আছে, ইউজার 2 এর জন্য একটা পোস্ট কিউ আছে, ইউজার 3 এর জন্য, ইউজার 4 এর জন্য একটা পোস্ট কিউ আছে। সো ইউজার 2 কে মনে করো 1 পোস্ট ফলো করে, ইউজার 3 কে মনে 3 ফলো করে আর 4 ফলো করে। 2 তো নিজেকে ফলো করতে পারবে না। সো ইউজার 2 পোস্ট দেওয়ার সাথে, সাথে এই পোস্টটা আমি এই কিউয়ে বা পোস্টের যে আইডি, এই কিউয়ে রেখে দিব। আবার এই কিউতে রেখে দিব। আবার এই কিউতে রেখে দিব। কারণ এরা পোস্ট। ইউজার 1, 2, 1, 3, 4 এরা কিন্তু আমার নিউজফিড রিফ্রেশের জন্য রিকোয়েস্ট করে নাই। বাট এরা নিউজফিড রিফ্রেশ করলে আমি কিউতে মানে কি, কি পোস্ট পাঠাবো সেটা আমি প্রি কম্পিউট করে রাখতেছি। আর এই যে কিউটা আছে, এই কিউ এর হচ্ছে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে ২০ টা। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে ২০ টা। সো কিউ মেইনটেইন করার সুবিধাটা কি? ম্যাক্সিমাম সাইজ যেহেতু ২০, ধরো এরপরে অন্য কেউ, আমার মনে করো ২০ টা ফিল আপ হয়ে গেছে। এরপরে অন্য কেউ যখন একটা পোস্ট দিবে, মানে এরা এরা ফলো করে এমন কেউ, এই যে 1, 3, 4 এরা ফলো করে এমন কেউ পোস্ট দিবে, তখন অটোমেটিক্যালি সবার ওল্ডেস্ট যে পোস্টটা, যে ফলোয়ার পোস্ট দিছিল, তার পোস্টটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে নতুন যে পোস্ট করছে সেটা কিউতে ঢুকে যাবে। এরপরে যখন ইউজার 1 আমাকে নিউজ ফিড রিফ্রেশের জন্য পোস্ট করবে, আমি ডিরেক্টলি এই কিউ থেকে পোস্ট আইডি গুলো নিয়ে এই পোস্টগুলো ইউজারকে পাঠিয়ে দিব। এইটাই বলতেছে আমি নিউজ ফিড প্রি কম্পিউট করে রাখা। এখন ঝামেলা হচ্ছে, এই নিউজ ফিড প্রি কম্পিউটটা আমি ২ জায়গাতে করে রাখতে পারি। একটা হলো ক্যাশ, আর একটা হলো ডেটাবেস। কই রাখবো? কোনটা বেটার? অবভিয়াসলি আমি যদি সবকিছু ক্যাশে রাখতে পারি দ্যাটস বেটার। কিন্তু সবকিছু ক্যাশে রাখা কি আমার পক্ষে পসিবল? এত তো ক্যাশ মেমোরি আমার নাই। কারণ আমার মিলিয়নস অফ ইউজার্স। আমি এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে, আমার যে ইউজাররা ফ্রিকোয়েন্টলি নিউজ ফিড রিফ্রেশ করতেছে এবং ফ্রিকোয়েন্টলি যারা হচ্ছে আমার ইনস্টাগ্রাম ইউজ করে, তাদেরটা আমি ক্যাশে রাখতেছি। ক্যাশে না রাখলে আমার সমস্যা নাই। আমি কিন্তু অলওয়েজ সেম অ্যালগরিদম ইউজ করে আমি কিন্তু আ
ইদার হচ্ছে ডেটাবেস থেকে নিতে পারি। ডেটাবেস থেকে নিলে আমার এটাও কিন্তু প্রি কম্পিউট করাই আছে, দিতে একটু সময় লাগতেছে। বাট হোয়াট ইফ আমার কারো কোনো একটা ইউজারের স্টোর করা নাই, মানে আমার কোনো একটা ইউজারের ক্যাশ ডেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তখন কোনো সমস্যা না। আমি কিন্তু আমার পোস্ট এই নাম্বার অফ 20 পোস্ট যেটা আর কি নিউজ ফিড রিফ্রেশ দিলে দিতে হবে, সেটা কিন্তু আমি মানে কম্পিউট করে পাঠাইতে পারি। সো আমার ক্যাশ ডেটাটা যদি ফ্রিকোয়েন্ট ইউজার হয় তাহলে সেটা আমি ক্যাশে রাখবো, আর যদি ফ্রিকোয়েন্ট ইউজার না হয় তাহলে সেটা আমি ডেটাবেজে রাখবো, মানে প্রি কম্পিউটেড ডেটা। ক্যাশে না রাখলে সেটা ক্যাশ ডেটা বলতেছি না। আচ্ছা, সো এইভাবে আমি আমার ইউজারদের জন্য আমার যে নিউজ ফিডটা এটা প্রি কম্পিউট করে রাখবো। কারণ এটা যদি প্রি কম্পিউট না করি তখন সমস্যাটা হচ্ছে প্রতি সেকেন্ডে অনেক ইউজার হচ্ছে আমার নিউজ ফিড রিফ্রেশ করে, এবং এক একজনের হাজার হাজার ফলোয়ার। সো একেকজনের হাজার, হাজার ফলোয়ার থাকতে পারে। মানে একেকজন হাজার, হাজার মানুষকে ফলো করতে পারে। সো প্রত্যেকটা রিফ্রেশের সাথে আমার, মানে প্রত্যেকটা ইউজারের সাথে অন এভারেজ 100 থেকে 200 টা রিকোয়েস্ট যাচ্ছে হলো আমার পোস্ট সার্ভিসে যে এই ইউজারের ফলোয়ার কে তাদের সবার পোস্ট দাও। অন দি আদার হ্যান্ড আমি আগে থেকেই কিউ মেইনটেইন করতেছি। এর ফলোয়ার যখন একটা পোস্ট দিচ্ছে আমি অটোমেটিক্যালি এই কিউটা আপডেট করে দিচ্ছি। সো আমার যে সার্ভারের লোড আছে, এই সার্ভারের উপর লোডটা অনেক কমে যাচ্ছে। তো এইভাবে আসলে আমরা নিউজ ফিড কম্পিউট করি, প্রি কম্পিউট করবি, মানে প্রি কম্পিউট করি ইন কেস অফ ইনস্টাগ্রাম। আচ্ছা, লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে নোটিফিকেশন। এমন একটা রিকোয়ারমেন্টস থাকতে পারে যে আমি যাদেরকে ফলো করি তারা কোনো একটা পোস্ট দিলে আমি অটোমেটিক্যালি নোটিফাইড হইতে চাই। তো সেই ক্ষেত্রে কি করব, যখন কোনো ইউজার পোস্ট দিবে, এই পোস্ট সার্ভিস যখনই কোনো ইউজার পোস্ট দিবে সেই ইউজারের যারা যারা ফলোয়ার আছে সেই ইউজারের ফলোয়ারদেরকে আমি কি করতে পারি, এই ইউজারের যারা যারা ফলোয়ার আছে সেই ইউজারের ফলোয়ারদেরকে আমি পুশ নোটিফিকেশন পাঠাতে পারি। ঠিক আছে, সেই ইউজারের পুশ নোটিফিকেশন পাঠাইতে পারি। সার্ভার থেকে পুশ নোটিফিকেশন কেমনে পাঠায় এটা তো আমরা দেখছি। ওকে, এটা মানে বুঝলাম। আমার একটা ইউজারের 50টা ফলোয়ার আছে। সো সেই ইউজার যখন পোস্ট দিল আমি সেই 50টা ফলোয়ারকে নোটিফিকেশন পাঠিয়ে দিলাম। আমার সার্ভারের জন্য নট এ বিগ ডিল। এগেইন হোয়াট ইফ কাইলি জেনার পোস্ট দেয় 100 মিলিয়ন ফলোয়ার, মাইট বি, আমি আমি এক্সাক্ট নাম্বার জানি না। ধরো ফর এক্সাম্পল একটা সেলিব্রিটি পোস্ট দিছে যার হচ্ছে 100 মিলিয়ন ফলোয়ার। এখন এই 100 মিলিয়ন ফলোয়ারকে তুমি যদি পুশ নোটিফিকেশন পাঠাইতে চাও, দ্যাটস আ ভেরি হেক্টিক টাস্ক। সো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, একবারে তুমি 100 মিলিয়ন পুশ নোটিফিকেশন পাঠাইতে পারবে না। সো এই ক্ষেত্রে তুমি ব্যাচ ব্যাচ করে পাঠাইতে পারো, যে ইন এভরি 10 সেকেন্ডস তুমি মনে করো 10,000টা নোটিফিকেশন পাঠাচ্ছ, দেন নেক্সট 10 সেকেন্ডস 10,000টা নোটিফিকেশন পাঠাচ্ছ। সো এইভাবে তুমি আর কি ব্যাচ নোটিফিকেশন পাঠাচ্ছ, এইভাবে ব্যাচ নোটিফিকেশন পাঠাচ্ছ। আরেকটা জিনিস সেটা হচ্ছে পোলিং এর মাধ্যমে নোটিফিকেশন পাঠাইতে পারো। যে আমার যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা মনে করো প্রতি 1 মিনিট পর পর চেক করে, 1 মিনিট পর পর চেক করে বা পোল করে যে হচ্ছে আমার কোনো নোটিফিকেশন আছে কিনা। সো আমি কেবলমাত্র তখন রিকোয়েস্ট মানে নোটিফিকেশন পাঠাবো যখন আমার এই ইউজারটা পোল করবে। অনেক ইউজার অফলাইন থাকতে পারে, সো তাদের চিন্তা করা লাগতেছে না। তারা যখন অনলাইনে আসবে তখন তাদেরকে নোটিফাই করতেছি আমি। বাট এই যে 100 মিলিয়ন যে আমার নোটিফিকেশন পাঠানো লাগবে, এই 100 মিলিয়ন আমি একবারে পাঠাবো না। যখন আমার কোনো ইউজার নিজে থেকে পোল করতেছে যে আচ্ছা আমার কি কোনো নোটিফিকেশন আছে কিনা, যদি নোটিফিকেশন থাকে তখন আমি বলতেছি আচ্ছা কাইলি জেনার একটা পোস্ট দিছে। আমার নিজে থেকে একবারে আমি পাঠাচ্ছি না। আর যদি নিজে থেকে পাঠাই তাহলে আমি ব্যাচ ব্যাচ করে পাঠাবো, বিকজ 100 মিলিয়ন নোটিফিকেশন একবারে পাঠানো নট পসিবল। এভাবে আর কি ইনস্টাগ্রামের নিউজ ফিড কাজ করে।